সরি যে আমাকে জুমে কাজটা করতে হচ্ছে, কেননা হচ্ছে তো গুগল মিটও করা যায় তো, বাট এখানে সমস্যাটা হচ্ছে যে এখানে শেয়ারিং এ খুব অসুবিধা দেখা দেয়। তো আমরা যেহেতু সবাই জুমেই আসলে করতে অভ্যস্ত, তো আমি জুমে আর কি জিনিসটা করলাম, বাট এই 40 মিনিটের আর কি ব্যারিয়ারটা অসুবিধা। যাই হোক, এটাকে আসলে ব্রেক হিসেবে নিচ্ছি। আচ্ছা, সবাই মোটামুটি জয়েন করেছি আমরা, তো আমি আবার শুরু করি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন ছিল কি? আচ্ছা, ঠিক আছে। যে একটা কারো, বিষয় জানার ছিল। জি জি বলেন। বিষয়টা হচ্ছে এখান থেকে আমার পার্সোনাল। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়ি। তো আপনি হয়তো অবশ্যই জানেন যে আমাদের এখানে কোনো মেম্বারশিপ নাই, আচ্ছা আচ্ছা। আইবির মেম্বারশিপ নাই। সেই ক্ষেত্রে আহ, আমি এই স্ট্রাকচার যে ডিজাইন করতে চাচ্ছি, বা আমার পূর্ব থেকেই ইচ্ছা যে আমি একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইনার হব। আমি প্রফেশনাল অ্যাসোসিয়েট লিমিটেড আদাবর, ওখানে আমি জব করতাম। ওইটা একটা কনসাল্টিং অনেক বড় একটা ফার্ম। হ্যাঁ তো হ্যাঁ। ওখানে আমি অটোক্যাডের কাজগুলো ওখানে ওই সময় করতাম। আমি তখন ফার্স্টে ওখানে জব করি। তো এখন আমার একটা মনে বারবার এই প্রশ্নটা হচ্ছে যে আমার যেহেতু মেম্বারশিপটা নাই, সুতরাং সেই ক্ষেত্রে পরবর্তীতে আমার জবের ক্ষেত্রে কেমন বিষয়টা আসলে হবে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন বা একটু যদি বলতেন। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আইবির মেম্বারশিপ যেটা, এটা হচ্ছে আপনি যদি ঢাকার ভিতরে আছে, এখানে আমার এই জিনিসটা আমি পরের ক্লাসে অ্যাড করে দেবো আর কি। মেম্বারশিপের বিষয়টা হচ্ছে যে আপনি যদি মেম্বারশিপ থাকে, আপনার প্রথমে আইবিতে অ্যাপ্লাই করতে হয় বিএসসি ইঞ্জিনিয়ার হলে। সো ওখান থেকে হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে জয়েন করতে হয়। অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাসোসিয়েট মেম্বার হলে তারপরে হচ্ছে আপনি 4 বা 5 বছর পরে আপনি সিনিয়র মেম্বার হবেন। অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আপনি ঢাকার বাইরে পৌরসভাগুলোতে আপনি ডিজাইন যদি করেন, নিজে ডিজাইন করে নিজে ডিজাইনটা আপনি শীটটা সাইন করতে পারবেন। বাট আমি যে ফার্মে কাজ করি সেখানে কিন্তু আমি যে সব ঢাকার ভিতরে সব ডিজাইনের কাজ বা শীট আমি সাইন করি না কিন্তু। হুম। সেটা হচ্ছে আমার বস, যিনি উনি হচ্ছে প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স, রাজু এনলিস্টেড ইঞ্জিনিয়ার। সো উনি হচ্ছে অনেক সিনিয়র, উনি ওনার অথরিটি আছে, উনি সাইন করে। এখন আপনার ক্ষেত্রে যেটা হবে সবচেয়ে ভালো, যে আপনার ভার্সিটি যদি অ্যাপ্রোচ নেয় আর কি মেম্বার হওয়ার আর কি, বা অ্যাক্রিডেশন যেটা বলে, অ্যাক্রিডেশন যদি নেওয়ার, তাহলে সবচেয়ে বেস্ট। আর যদি তা না হয় তাহলে আপনাকে হচ্ছে কোনো সিনিয়র স্যারের আন্ডারে থেকে কাজ করতে হবে। সিনিয়র স্যারের আন্ডারে থাকলে, আর এটা আমি প্রেফার করবো যে কোনো সিনিয়রের আন্ডারে থাকা, কারণ তার আন্ডারে, কারো আন্ডারে থাকলে আসলে তখন প্রচুর অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায় এবং নিজেরা অনেক কিছু করা যায়, যেটা আসলে নিজে নিজে করলে হয় না। আর এই ক্ষেত্রে এটাই আর কি, যে আপনাকে সিনিয়র আন্ডারে থাকতে হবে। তারপরে আপনার মনে হয় এক্সপিরিয়েন্স যদি আহ, আপনার যদি মাস্টার্স ডিগ্রি থাকে, তাহলে আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স আপনি স্ট্রাকচারাল ডিজাইন সাইন করতে পারবেন। এবং বিএসসি ডিগ্রি থাকার পরেও আপনার হচ্ছে 5 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি হচ্ছে যে আহ, যে কোনো স্ট্রাকচারাল ডিজাইনে সাইন করতে পারবেন। আচ্ছা, আমি পরবর্তী ক্লাসে, হ্যাঁ, লেকচার শিটে এই আমি এটা দেখি। এই এই প্রভিশনস গুলো এই বিএনবিসি 2020 নতুন করে দিয়েছে আর কি। সো এখানে ডিপ্লোমা হোল্ডারদের কিছু অসুবিধা আছে। সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে আবার দেখাবো আর কি পরের পরের ক্লাসটাতে ইনশাল্লাহ। সো এটা নিয়ে আসলে ওরে হওয়ার দরকার নাই, কারণ হচ্ছে যে আপনি সরাসরি আসলে কেউ যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে যায়, সেটা কিন্তু আসলে একটু বিপজ্জনক। কারণ আপনি যখন স্ট্রাকচারাল ডিজাইন করবেন, সেই স্ট্রাকচার যদি ফেল করে কোনো কারণে, তাহলে কিন্তু প্রথমেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে ডাকা হবে আসলে। আর আমি বলবো যে একজন ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে হতে হলে কমপক্ষে হলো 2-3 বছর মানে কোন সিনিয়র আন্ডারে থেকে কাজ করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপরে আসলে করা উচিত। But আমি এরকম অনেকে দেখেছি যারা 1 বছর এক্সপিরিয়েন্স করার পরে নিজেরাই আর কি স্ট্রাকচারাল ফার্ম টার্ম দিয়ে দিয়েছে, নিজেদের কনস্ট্রাকশন ফার্ম দিয়েছে, সেখানে আর কি তারা নিজেরাই ডিজাইন করছে। এরকম অনেককে দেখেছি আমি, অনেক সিনিয়রকেও আমার সাথে আর কি আমি এখানে একটা বিষয় আসলে আমার একটু প্রশ্ন জানার ছিল, যে আপনি বলতেছেন যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। আসলে এক্সপিরিয়েন্সটা কি এটা শুধুমাত্র, যেমন আমি জব করতেছি এখন সাইড ইঞ্জিনিয়ার হিসেবে, এর আগে জব করতাম অফিসিয়ালে, এই সম্পূর্ণটা এই সিভিল রিলেটেড এর উপরেই। তো এইটা কি এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাড হবে, না যখন আমি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও জব করব সেইটা তখন 5 বছর বা 4 বছর জব করার পরে এটা আসলে লিখতে পারবো?
সো সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনাকে, আপনি যে ওখানে আছেন সেখানে যদি আপনি স্ট্রাকচারাল কাজ করেন, সো ওখান থেকে একটা চেষ্টা করবেন যখন আপনি যাবেন তখন একটা প্রশংসাপত্র বা একটা কার্ড নেওয়ার, মানে একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেটার নেওয়ার। এখানে লেখা থাকবে যে আপনি এখানে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ডিজাইনের কাজ বা সাইট সুপারভিশনের কাজ করেছেন। সো আপনার সাইট সুপারভিশনে কিন্তু ডিজাইনের অংশ থাকে। So আপনি চেষ্টা করবেন যে ওই অ্যাপ্রিসিয়েশন লেটারের মধ্যে এটা লেখার আর কি, যে স্ট্রাকচারাল ডিজাইন মানে হচ্ছে বা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন সুপারভিশন, হ্যাঁ এগুলোর কাজ করেছে। সো মেনলি এখানে এক্সপিরিয়েন্স বলতে কিন্তু মানে স্ট্রাকচারাল সাইডে কাজ করার যেটা, সেটাই বোঝায়। বাট ওটাও কিন্তু অ্যাকচুয়ালি খারাপ হবে না যদি আপনার ওই এক্সপিরিয়েন্স থাকে আর কি, গ্রাউন্ডে বা রিয়েল লাইফে যদি এক্সপিরিয়েন্স থাকে, সেটাকে অনেক সময় অ্যাপ্রিসিয়েশন করা হয়। আমার বর্তমান আমি রিয়েল লাইফে জব করতেছি 4 বছর রানিং, 4 বছর এখনো হয় নাই, 3.5 বছর। তো এই জন্য আর কি আসলে বিষয়গুলো সম্পর্কে একটু জানার। আর আমি এখন সম্পূর্ণ একটা প্রজেক্টের দায়িত্বে আমি আছি, কিন্তু এখানে আসলে আমাদের প্রজেক্টের আমাকে দিয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কিন্তু পুরো প্রজেক্টটাই আমাকে দেখতে হয়, এরকম একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে। এই আর কি। ও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা পরে আলোচনা করবো এটা নিয়ে। আচ্ছা আমরা ভাই আপাতত আমি ক্লাস। যতটুকু দেখছি বিএনবিসি 2020-তে কিছু বিষয় নোটিস করে দেওয়া আছে যে স্ট্রাকচারাল ডিজাইনার হিসেবে কাজ করতে হলে বা সাইন করতে হলে মানে এততলা পর্যন্ত শুধুমাত্র বিএসসি দিয়ে করা যাবে, মাস্টার্স থাকতে হবে এততলা পর্যন্ত, 8 তলা পর্যন্ত সাইন করতে হলে। এগুলো হ্যাঁ কিন্তু প্রফেশন বিএনবিসি 2020 ডিফাইন করে দিচ্ছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই আর কি, এটাই আসলে অনেক ক্ষেত্রে অনেকের সমস্যা হয়ে গেছে, কারণ অনেকের এক্সপিরিয়েন্স আছে তারপরে তারা ডিগ্রি নেই, বা অনেকের ডিগ্রি আছে বাট এক্সপিরিয়েন্স নেই, এই টাইপের। যাই হোক, আর আমাদের এই কোর্সটা আমরা মেইনলি হচ্ছে মানে মেইনলি নলেজটার উপর গ্যাদার করব। সো তারপরে বিষয়টা আসলে সবার নিজের উপর নির্ভর করে, কারণ অনেকে আছে কাজ শিখে বাট কাজ করতে পারতেছে না বা ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। তো বিষয়টা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে। আর যাই হোক, আমরা এটা নিয়ে আসলে পরে আলোচনা করি, কারণ ক্লাসের সময়টা অনেকে আবার ওয়েট করছে। এর পরে ইনশাল্লাহ একসময় ডিসকাস করবো। সো আমরা ছিলাম যে ডেড লোড আর কি। সো আচ্ছা আমি তো ডেড লোড আর লাইভ লোডের বিষয়টা যদি বলে রাখি। আচ্ছা ডেড লোড এবং লাইভ লোডের বিষয়টা যদি বলে রাখি, এখানে হচ্ছে লাইভ লোড। সো ডেড লোড কিন্তু হচ্ছে যে লোড হচ্ছে যে আমি মেইনলি আমার স্ট্রাকচারে হিসাব করব হচ্ছে যে লোডটা সেলফ ওয়েট হিসাবে, যে লোডটা হচ্ছে মুভমেন্ট করতে পারবে না, যেমন বিল্ডিং এর স্ল্যাব, বিম, কলামের ওয়েট। সো একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, ইট্যাপসে কিন্তু, আচ্ছা সবাই তো এসেছে তাই না? আচ্ছা আচ্ছা। সো আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন ইট্যাপসে অ্যানালাইসিস করবেন বা অন্য কোথাও অ্যানালাইসিস করবেন, সেখানে স্ট্রাকচারাল ওয়েটটা, এই যে এখানে যেমন হচ্ছে, যদি আমি মডেলটা দেখা, এখানে হচ্ছে যে বিম কলামের যে ওয়েটটা, স্ট্রাকচারাল মেম্বার যেগুলো ভিজিবলি দেখা যাচ্ছে, এই ওয়েটটা এই প্রোগ্রামটা নিজে নিজে ক্যালকুলেট করে নেবে। এই প্রোগ্রামটা নিজে নিজে ক্যালকুলেট করে নিতে হবে। সো ডেড লোডটা আপনার হচ্ছে যে এটা করতে হবে না, ওটা ম্যাটেরিয়ালস ডিফাইনের সময় আপনি প্রপার্টিটা দিয়ে দেবেন আর কি। সো প্রোগ্রামটা নিজে নিজে ক্যালকুলেট করে নেবে এবং হচ্ছে, কিন্তু কিছু কিছু ডেড লোড আমার হচ্ছে যেমন ফ্লোর এরিয়া হিসাবে দিতে হবে, যেমন হচ্ছে যে ফ্লোর ফিনিশ, উপরে যে আমরা 2 ইঞ্চ আর কি একটা লেয়ার দেয় আর কি ফ্লোর ফিনিশ হিসাবে, পার্টিশন ওয়াল, তারপর প্যারাপেট ওয়াল, এগুলোর লোডটা জাস্ট আমার, কারণ এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আর কি, অনেক জায়গায় আর কি ভ্যারি করে। আরেকটা ছোট্ট জিনিস বলে দেওয়া দরকার, যেটা হচ্ছে আমি কিন্তু এখানে যে ইউনিট ওয়েটটা নিয়েছি, হ্যাঁ ইউনিট ওয়েট অফ ব্রিক, এটা কিন্তু বিএনবিসি থেকে নেওয়া। বিএনবিসি কই ব্রিক, এই যে ব্রিক, এখানে কিন্তু ইউনিট ওয়েট গুলো দেওয়া আছে, কংক্রিট, সিমেন্ট, তারপর কংক্রিটের স্টোন এগ্রিগেট, ব্রিক এগ্রিগেট হলে এটা ইউনিট ওয়েট কেমন হবে সেটা দেওয়া আছে, যে ব্রিকের ইউনিট ওয়েট আমি এখান থেকে নিয়েছি, সেটা যদি আপনি দেখেন। হ্যাঁ কিন্তু আপনার মনে রাখবেন এটা একটা সলিড ব্রিক। আপনি যদি আবার আপনার বিল্ডিং যদি আবার হলো হলো ব্রিক থাকে আর কি, সো এটা কিন্তু ডিফারেন্ট, এটার ইউনিট ওয়েটটা কিন্তু ডিফারেন্ট। কমে যাবে ইউনিট। হ্যাঁ হলো হলো ব্রিকের একটা ডিফারেন্ট ইউনিট ওয়েট আছে, সো এখানে আর কি কিছু প্রভিশনস আছে। সো হলো ব্রিকের আসলে বিষয় হচ্ছে যে হলো ব্রিকটা কিন্তু একটু একটু লাইট ওয়েট, সো এখানে কিন্তু ওয়েট কিছুটা কমবে। সো অনেকে বিল্ডিংটা হচ্ছে হলো ব্রিক দিয়ে যদি আপনি ইউজ করেন, সেখানে কিন্তু স্ট্রাকচারাল ওয়েটটা কিন্তু কমে যায়। এখানে হচ্ছে যে পার্টিশন ওয়াল লোডটা অনেকটা কমে যায়। সো ওয়েট কমলে কিন্তু আসলে বিল্ডিং এর আসলে আপনার রিইনফোর্সমেন্ট বা হচ্ছে যে রডের কম দেওয়া লাগে, সেক্ষেত্রে কিন্তু বিল্ডিং এর আপনার কিছুটা আর কি কস্ট সেভ হয়। তো যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন যে হলো ব্লক, হ্যাঁ বা কংক্রিট যে ব্লক আছে সেগুলো যদি লাইট ওয়েট ব্লক ইউজ করা যায় তাহলে অনেক ভালো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20-30% আপনার কষ্ট কম চলে আসতে পারে। এটা আপনার অ্যানালাইসিস করার পর থার্ড বা ফোর্থ ক্লাস আপনারা একটু বুঝতে পারবেন, যখন হচ্ছে আমরা হলো রিইনফোর্সমেন্ট বা ইউজ করলে তো রিবারটা। পার্শিয়াল আরো কিছু সুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে এটা তাপ প্রতিরোধী, তারপর হচ্ছে বাতাস বা আপনার হচ্ছে শব্দ প্রতিরোধী এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা সবচেয়ে বড় কথা। আমাদের যে ব্রিক গুলো বানানো হয় সেগুলো হচ্ছে
বনের কাঠ টাট পুড়িয়ে তারপর হচ্ছে উর্বর মাটি আর কি ইউজ করা হয়, বাট ফার্টাইল টপ সয়েল ইউজ করে এরা। আর কংক্রিট ব্লকটা হচ্ছে যে পলি মাটি, নদীর পলি মাটি ইউজ করা হয়, সেটা অনেক ভালো অ্যাকচুয়ালি, পরিবেশের জন্য অনেক ভালো। এটা আমাদের দেশে হলো এই ব্রিক গুলো আসলে মানে এটা করে দেওয়া উচিত, নিষিদ্ধ করে দেওয়া উচিত। পৃথিবীর অনেক দেশে আসলে নিষিদ্ধ এটা, কেননা এটা পরিবেশ দূষণের একটা অন্যতম বড় কারণ। যাই হোক, আপনারা চেষ্টা করবেন এটা সবসময় করার। আর আমরা যদি দেখি তারপর লাইভ লোড, লাইভ লোডের ক্ষেত্রে কিন্তু আপনার বিএনবিসি 2.3 তে এটা দেওয়া আছে। So, এটা আপনি নোট করে রাখবেন, ঠিক আছে? সো আমরা দেখি লাইভ লোড এখানে লাইভ লোড সম্পর্কে দেওয়া আছে, আপনি কিন্তু একটু নিজেরা একটু বিএনবিসি আর কি পড়বেন। হ্যাঁ, তো এখানে জানতে পারবেন, এখানে মিনিমাম ইউনিফর্ম লাইভ লোড দেওয়া আছে কিলোমিটার পার মিটার স্কয়ার, ইউনিফর্ম লোড হিসাবে, এরিয়া লোড হিসাবে। সো এখানে আমি দেখাই, এখানে হচ্ছে রেসিডেন্সিয়াল, আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং যেহেতু ডিজাইন করতেছি, সো এখানে হচ্ছে আপনার এই পেজে আসেন, রেসিডেন্সিয়াল এই যে রেসিডেন্সিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর এখানে দেওয়া আছে অল আদার, মানে হচ্ছে 1 or 2 ফ্যামিলির জন্য। আমাদের বিল্ডিংটা যেটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে 1 or 2 ফ্যামিলি। এটার ইউনিট কত? এটা হচ্ছে 2 ইউনিটের, হ্যাঁ 2 ইউনিটের আর কি একটা বিল্ডিং আর কি। সো আবার একটা 1 ইউনিটেরও আছে, এবারে যে বাড়ির মালিক তার জন্য। হ্যাঁ, সো কই গেল আজকে আছে। সো এখানে হচ্ছে এখান থেকে আমরা এই লোডটা নেব, কই রেসিডেন্সিয়াল, হ্যাঁ এখানে আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, কইলাম রেসিডেন্সিয়াল। আর রেসিডেন্সিয়াল পার্ট এখান থেকে আমরা নেব 1 or 2 ফ্যামিলি, অল আদার এরিয়া এক্সপেক্ট স্টেয়ার এন্ড ব্যালকনিজ 2.2, ওই যে 2 কিলোমিটার পার মিটার স্কয়ার, এখান থেকে নেব, ঠিক আছে? বা আপনারা এই পরেরটাও নিতে পারেন, যে হোটেল, এটা একই কথা। আর স্টেয়ারের জন্য, সিঁড়ির জন্য আমরা নেব হচ্ছে 4.8 হিসাবে নিব আমরা। এটা হচ্ছে আমরা, আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাইকে জানাই রাখতে চাই, যে রুফের বিষয়টা এখানে দেওয়া আছে যে অর্ডিনারি ফ্ল্যাট রুফ একটু কম দেওয়া আছে, তাই না? সো আমরা কিন্তু এই ফ্ল্যাটটি ইউজ করব না। আমরা রুফে সাধারণত এই যে আমরা লোডটা নিয়েছি, যেই টিপিক্যাল ফ্লোরে যে আমরা লাইভ লোডটা নিব, সেটা আমরা সব ফ্লোরে ইউজ করব, আমরা কম লোড ইউজ করব না। এটা এই এই ক্ষেত্রে কারণটা হচ্ছে এই জন্য যে আমরা কিন্তু অনেক সময় আগে দেখা যাচ্ছে যে রুফটা আর কি ফাঁকা থাকতো, কেউ ইউজ করতো না, বাট এখন দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলি অকেশনে বা মানুষজন কিন্তু রুফ ইউজ করে, প্রচুর রুফ ইউজ করে। সো রুফেও কিন্তু অনেক গ্যাদারিং হয়, হ্যাঁ রুফে কিন্তু অনেক গ্যাদারিং হয়। আবার এখানে কিন্তু আবার একটা প্রভিশন আছে, দেখেন যে এখানে যদি আপনারা রুফ ইউজ ফর রুফ গার্ডেন এন্ড অ্যাসেম্বলি পারপাস, এখানে 4.8 ধরে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা মানে অর্ডিনারি আর কি, মানে সাধারণ কাজে ইউজ করব। কিন্তু আপনাদের রুফে যদি সুইমিং পুল বা হচ্ছে যে গার্ডেন, রুফটপ গার্ডেন বা হচ্ছে যে রেস্টুরেন্ট এই টাইপের কিছু থাকে, তাহলে কিন্তু 4.8 ধরে নেবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা কিন্তু অনেক ডিফারেন্স। এটা হচ্ছে 2.0, এখানে 4.8, হ্যাঁ তো প্রায় 100 PSF লোড। আর হচ্ছে আর একটা বিষয়, হ্যাঁ আচ্ছা 1 মিনিট, এই যে রুফ গার্ডেন যে বিষয়টা, কিছুদিন আগে আমি টিভিতে দেখলাম যে রুফে আর কি করা হচ্ছে, এই গার্ডেনিং এর বিষয়টা হচ্ছে, কিন্তু সেই বিল্ডিং গুলো অনেক পুরাতন পুরাতন বিল্ডিং এর উপর হঠাৎ করে ওই গার্ডেনিং গুলো হচ্ছে, তাহলে এই বিষয়টা কিভাবে যাচ্ছে? আচ্ছা স্ট্রাকচারের কলামের উপর কিরকম লোড পড়ছে? আর প্রথমে বিষয়টা হচ্ছে আমরা তো বিল্ডিংটা ইউজ করি, হ্যাঁ আমরা বিল্ডিং এ হচ্ছে একটু সেফটি ফ্যাক্টর ইউজ করি, যেমন 1.2 DL বা 1.6 LL আমরা একটু ওভার ডিজাইন করে রাখি। সো এই ক্ষেত্রে যে হয় যে আপনি যদি বিল্ডিং এর উপর রুফটপ লোডটা না ধরেন, এই রুফটপ গার্ডেনিং এর লোড ধরে নাও ডিজাইন করেন, পুরাতন বিল্ডিং এর উপর দেখা যাচ্ছে যে আমরা যদি রুফটপ গার্ডেনিং করি তাহলে হচ্ছে তেমন সমস্যা দেখা দেয় না। কিন্তু যে এখন যে নতুন যে সমস্যাটা, ওটা হচ্ছে যে উপরে যে পানি নিষ্কাশন সুবিধা যদি ভালো না হয় এবং রুফটপ গার্ডেনিং যদি খুব বেশি হেভি হয়ে যায়, তখন কিন্তু কিন্তু অসুবিধা হতে পারে। রুফটপে দেখা যায় যে নিচের দিকের ফ্লোরে ক্র্যাক আসতে পারে, বিমে ক্র্যাক আসতে পারে। সো একদম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি উপরে আছে বিল্ডিংটা আপনি মডেলিং করে যদি উপরে রুফটপ গার্ডেনের জন্য কতটুকু লোড আসতেছে, এটা যদি আপনি মডেলিং করে আপনি যদি একটা অ্যাসেসমেন্ট করেন, তাহলে কিন্তু অনেক সময় এটা দেখা যায় আর কি, ভালো করে বোঝা যাবে। বাট রুফটপ গার্ডেনিং করলে কিন্তু আসলে স্ট্রাকচারের উপর হিউজ যে একটা চেঞ্জ আছে তা না, কারণ হচ্ছে গ্র্যাভিটি লোড। আর আমরা আরসি বিল্ডিংটাকে ডিজাইন মেইনলি সবচেয়ে ভালো কাজ করে গ্র্যাভিটি লোডের জন্য। সো ল্যাটারাল লোডের জন্য আর্থকুইকে বা উইন্ড লোডের জন্য অসুবিধা হতে পারে, বাট ল্যাটারাল লোডের জন্য আপনার হচ্ছে গ্র্যাভিটি লোডের জন্য যে লোডটার দিক হচ্ছে গ্র্যাভিটি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আরসি বিল্ডিং খুব ভালো পারফরমেন্স দেয়। সো এই জন্য দেখা যাচ্ছে যে অসুবিধা হয় না। বাট এটা আমাদের আসলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে খেয়াল রাখা উচিত যে আমরা যেই লোড দিব না কারণ সেই মডেলিং করার সময় সেটা যেন আমরা আর কি
ভেবে রাখি আর কি, বা অ্যানালাইসিস করার সময় সেই ইউজ করি। আর এই বিএনবিসি তে এখানে একটা জিনিস আছে, যেখানে আছে গার্মেন্টস এর জন্য, গার্মেন্টস বিল্ডিং, তারপর হচ্ছে স্কুল বিল্ডিং, এগুলোর জন্য কিন্তু আলাদাভাবে আর কি লোড টোড দেওয়া আছে। আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করছি, সো আপনারা যদি অন্য কোনো বিল্ডিং ইউজ করতে হয় তখন এখান থেকে আর কি লোড গুলো নেবেন। এখানে কিন্তু অনেকগুলো এটা আছে। ভাই রেসিডেন্সিয়াল বিল্ডিং যদি কয়েকটা ইউনিট বেশি হয়, সাপোজ এখানে তো 1 আর 2 ফ্যামিলির জন্য বলা হয়েছে, তাই না? হ্যাঁ তো হ্যাঁ, যদি এখানে 3-4টা ফ্যামিলি ধরেন 3-4টা ইউনিট থাকে, তখন সেই ক্ষেত্রে লোডটা কিরকম হতে এই যে পারে? এখানে আর কি, এখানে পরের এখানে বলছে মাল্টি ফ্যামিলি হাউস, এই যে পরের এটাতে আছে মাল্টি ফ্যামিলি হাউস, এখানে কিন্তু 2.0 মানে হচ্ছে নর্মাল রুম গুলোতে, আর পাবলিক করিডোর বা হচ্ছে স্টেয়ারের জন্য 4.8। এর এখানে এই যে রেসিডেন্সিয়ালের মধ্যে আপনারা পাবেন, এখানে হচ্ছে 1 আর 2 ফ্যামিলি, আর এখানে হচ্ছে মাল্টি ফ্যামিলি আর কি, একই সেটা ক্ষেত্রে একই আছে। ঠিক আছে, সো আমরা যদি দেখি, আমি এখানে ইউজ করছি রুফ লাইভ লোড ফর রুম, সাধারণ রুমের জন্য 42 পিএসএফ, যেটা 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, আর করিডোরস এন্ড স্টেয়ারের জন্য 100 পিএসএফ, এটা 4.8। আর একটা ভালো বিষয় যে আপনাদের বলে রাখি, আর ক্যালকুলেশনটা আমি দেখাবো, এক্সেলে ক্যালকুলেশনটা করেছি। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওয়াটার ট্যাঙ্ক লোড আর লিফট মেশিন লোড, এই লোডটাকে কিন্তু অনেকে হচ্ছে যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস ধরে না। এটা কিন্তু আসলে ঠিক না, কারণ হচ্ছে আপনার রুফে যে ওয়াটার ট্যাঙ্ক আছে, রুফে যে ওয়াটার ট্যাঙ্কটা থাকে, হ্যাঁ এই যে ওয়াটার ট্যাঙ্ক, হ্যাঁ সেই ওয়াটার ট্যাঙ্কে কিন্তু বেশ ভালোই পরিমাণ লোড থাকে, কারণ পানির ইউনিট ওয়েট হচ্ছে 2.4 মিটার পাউন্ড পার ফিট কিউব। এটা কিন্তু আমাদের ধরতে হবে, এবং এটা হচ্ছে যে আমাদের রুফ ওয়াটার ট্যাঙ্ক লোড হিসেবে অ্যাসাইন করতে হবে। আর এই লোডটা হচ্ছে আপনার আপনার কি বলবো, এই লোডটাকে আমরা ধরি হচ্ছে লাইভ লোড হিসাবে, কারণ হচ্ছে এই উপরে যে পানির বিল্ডিং এর উপরে যে লোডটা থাকে ওয়াটার ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা কিন্তু আবার ফিল আপ হয়, আবার ভরা হয়, আবার খালি হয়ে যায়। সো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এটা অ্যাকচুয়ালি লাইভ লোড। যদিও মনে হচ্ছে এটা ডেড লোড, মানে হচ্ছে যে অনেকটা কি বলবো সেলফ ওয়েট হিসেবে ধরতে পারেন, বাট এটাকে আসলে লাইভ লোড হিসেবে ধরতে হবে। আর লিফট মেশিনের লোডটা হচ্ছে আপনার লাইভ লোড হিসেবে ধরতে হয়, কারণ লিফটে আপনার হচ্ছে যে লিফট মেশিনে একটা লোড আছে, তারপর হচ্ছে এখানে আমরা যদি পার্সন ক্যারি করে আর কি 7 বা 8 জন পার্সন, তো সেই ক্ষেত্রে একটা লোড আসে লিফট মেশিনের উপরে, সেটা লিফট মেশিন রুমের উপরে আমরা অ্যাসাইন করি আর কি। তো সেটা আমি দেখাবো কিভাবে করতে হয়। এখানে ক্যালকুলেশনটা আছে, সরি আচ্ছা লাইভ লোড, তো ডেড লোডটা এখানে গেছে, ঠিক আছে। লাইভ লোডে এখানে হচ্ছে যে আমরা ধরেছি যে 2.0, যেটা একটু দেখলাম বিএনপিসি তে আছে সেকশন 2.3 তে, সেখানে হচ্ছে এটাকে পিএসএফ এ আনলে 41 মানে 42 ধরি আমরা, আর হচ্ছে করিডোর এবং স্টেয়ারে 100 হিসেবে ধরি, 4.8 যেটাকে 100 বা 101 বা 102 ধরতে পারেন, সমস্যা নেই। আর ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক লোড, এটা হচ্ছে যে আমরা পানি ইউনিট ওয়েটটাকে ওয়াটার ট্যাঙ্কের হাইট দিয়ে ভাগ করবো, সরি গুণ করবো আর কি। এটা পাউন্ড পার ফিট কিউব আছে, সো এটা ওয়াটার ট্যাঙ্ক হাইট দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাউন্ড পার ফিট স্কোয়ার পাবো আর কি, মানে পিএসএফ আকারে পাবো। সো এটা আর কি 250-র মতো আসে আর কি। আর যদি পানির ওয়াটার ট্যাঙ্কের হাইটটা যদি বেশি হয় তাহলে হচ্ছে আরো বেশি হবে বা কম হবে। সো এখানে যদি আমি 4 না দিয়ে হচ্ছে 5 ফিট দেই, তাহলে দেখা যাবে হচ্ছে 312 চলে আসছে, 3 ফিট দিয়ে আরো কম চলে আসবে। যাক আমরা আচ্ছা, মিনিমাম হাইটটা কত? মিনিমাম হাইট এখানে হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের হাইটটা কিন্তু আপনার ডিপেন্ড করে, হ্যাঁ ওয়াটার ট্যাঙ্কের এখানে কতগুলো ফ্যামিলি আছে। সো আমরা ধরে নিয়ে হচ্ছে বিএনবিসিতে একটা প্রভিশনস আছে, প্রতিটা ফ্যামিলি 250 এলপিসিডি লিটার পার ক্যাপিটা পার ডে, প্রতিটা ফ্যামিলি 250 লিটার পার ক্যাপিটা পার ডে লাগবে, এই হিসাবে ধরে আমাদের হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারটা ডিজাইন করতে হয়। হ্যাঁ, সো এখানে যতগুলো ফ্যামিলি থাকবে, যদি 10টা ফ্যামিলি থাকে তাহলে 250 গুণ 10, এত লিটার পানি আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে ধরতে হবে, এবং সেটা সেই ভলিউমটা ক্যালকুলেশন করতে হবে। আমি আপনাদেরকে পরে একটা ছোট আর কি ক্যালকুলেশনটা দেখিয়ে দিব। আচ্ছা, আমরা এবং এটা পার পার্সনে ধরতে পারি না, পার মানে পার্সনেও পার হেড 50 লিটার, বিকজ ভ্যারিস রিসপেক্টে যখন ডিজাইন করা হয় দেখা যাচ্ছে যে একটা হল রুমের জন্য ডিজাইন করা হতে পারে, একটা মাদ্রাসার জন্য ডিজাইন করা হতে পারে, যেখানে আবাসিক আছে ওদের, সেক্ষেত্রে পার হেড হিসাব দিয়ে দিতে পারি না। আচ্ছা আমি এটা তো বিএনবিসি অনুসারে হিসাব করছি, আমি আপনাদের পরের ক্লাসে দেখাবো আর কি। বিএনবিসি তে দেওয়া আছে 260 মাল্টি ফ্যামিলি বা 1 বা 2 ফ্যামিলির জন্য, ওখানে কিছু প্রভিশনস দেওয়া আছে, ওখানে মানে ফ্যামিলি পার্সন ধরতে বলেছে। এটা বিএনবিসি একদম শেষের দিকের পার্টে আছে। সো এখানে 260 সম্ভবত 260 লিটার পার ক্যাপিটা পার ডে হিসেবে দেওয়া আছে। তো সেটা ধরে আমরা আর কি বিল্ডিং এর জন্য করি। আর সাধারণত বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে আমরা ধরি যে এখানে যে ওয়াটারটা আসবে সেটা আমরা 1 দিন পাম্প করব, মানে
পাবলিক সার্ভিস থেকে একবার পাম্প করব, সে একবার পাম্প করাতে মোটামুটি ওই বিল্ডিং এর পুরো একদিনের হিসাব চলে যাবে। আর ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এখানে আমরা দিনে 2বার পাম্প করবো আর কি, মানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের তুলনায় ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হাফ ছোট হবে, মানে দিনে 2বার ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে পানি তুলবো। এই হিসাবে আর কি ওভারহেড আর আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা ডিজাইন করা হয়। এটা আমি আপনাদেরকে দরকার হলে শেষের দিকে আর কি স্ট্রাকচারাল ডিজাইনের সময় আমি হচ্ছে যে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে যদি দেখি আমরা যে বিল্ডিংটা করতেছি, সো এখানে কিন্তু একটা এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আছে। তো এটা এরিয়া ধরে আমরা হাইটটা আর কি ডিটারমাইন করি যে কতটুকু হাইট হইতে হবে এখানে, তাহলে কতটুকু পানি আমার ওই 2টা ফ্যামিলি বা 3টা যতটুকু ফ্যামিলি আছে তাদের সাপোর্ট করতে পারবে কিনা, বা তাদের চাহিদা ডিমান্ড মেটাতে পারবে কিনা। তো এটা আমি পরে আর একটু এটা আমার একটা ক্যালকুলেশন করা আছে এক্সেলে, তো সেটা আমি দেখাবো আর কি আপনাদেরকে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আর ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের এটা ধরেছে। আবার হচ্ছে লিফটের লোড ধরেছে আমরা এটা একটা স্ট্যান্ডার্ড লিফটের জন্য এতটুকু হাইট, এতটুকু আর কি পাউন্ড, এত পাউন্ড আর কি, প্রায় 250 না 280 পাউন্ড কেজি, সেটা যদি পাউন্ডে নিয়ে আসি 1430-এর মতো আসে। সো এটা যদি আমরা এই এক্সেলটা আমি এমন ভাবে করেছি যে 6% জন্য ধরেছি, আপনি যদি 8% ধরতে পারেন। তো ওয়েটটা সেভাবে মেনটেন করতে হবে। আপনি যে কোম্পানি থেকে লিফট নেবেন সেই কোম্পানি থেকে আপনার ইনশিওর হতে হবে যে এই লিফটের ওয়েট কত, বা আপনি নেটে যদি সার্চ করেন তাহলে এই একটা কি বলবো এইগুলো রিলেটেড হচ্ছে ইনফরমেশন পাবেন। সো আমি এখানে হচ্ছে একটা 6% একটা লিফট ধরে নিয়েছি, এবং সেখানে হচ্ছে যে আমরা প্রতি পার্সনের ওয়েট 70 বা একটা 80% ধরে নিয়েছি, 70 কেজি ধরে নিয়েছি। এবং তারপরে হচ্ছে আমি এই লিফট মেশিনে একটা লোড, টোটাল লিফট মেশিনে একটা লোড আমি হচ্ছে পিএসএফ আকারে নিয়েছি আর কি। সো এখানে এরিয়ার উপর ডিপেন্ড করতেছে এখানে লিফট মেশিনের এরিয়া কতটুকু। সো আমার যে এখানে আছে যেখানে এই যে ক্রস অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফট মেশিনের রুম আর কি, এটা উপরতলা যায় রুফের উপরে, এই যে এটা হচ্ছে লিফট মেশিনের রুম। হ্যাঁ, সো এখানে উপর লিফট লোডটা আমার অ্যাসাইন করতে হবে, আর এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের লোডটা এখানে অ্যাসাইন করতে হবে। সো আমরা যখন মডেলিং এ যাব তখন হচ্ছে অ্যাসাইন করার সময় আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। এখানে এই ভ্যালু থেকে আমি নিব আর কি, এখান থেকে আর কি আমি ভ্যালু নিব, আর এক্সেল ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একটু নিজের স্টাডি করে নেবেন। আর যেই কোডগুলো দেখালাম সেগুলো আপনি একটু দেখে নেবেন। আচ্ছা 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা ঠিক আছে, পরে আমরা পরের পার্টে যে ডেড লোড আর লাইভ লোড দেখলাম, তাই না? সো আমি আর আর্থকুইক লোড বা ল্যাটারাল লোডটা আমি আর এখানে দেখালাম না, কারণ এখানে হচ্ছে ক্যালকুলেশনটা আমি একটু বড় ক্যালকুলেশন বা এখানে। সো আমি যখন মডেলিং করবো তখনই হচ্ছে আপনাদেরকে বিএনবিসির প্রভিশন গুলো দেখাবো, আর্থকুইক এবং উইন্ড লোডের জন্য প্রভিশন গুলো। বাট ইটাপসে মোটামুটি এই কাজটা সহজ, যে আপনারা এবং এখানে যে বিভিন্ন ধরনের কোড থেকে বিভিন্ন ভ্যালু আপনাকে অ্যাসাইন করতে হবে। তো সেটার জন্য আপনাকে আবার মোমেন্ট ফ্রেম বা বিল্ডিংটার ফ্রেমিং সিস্টেমটা বুঝতে হবে, সেই অনুযায়ী আসবে। আমরা যে বিল্ডিংটা ডিজাইন করব এটা এসএমএফ আকারে ডিজাইন করব। এটা হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেম। সাধারণত 3টা মোমেন্ট ফ্রেম আছে, অর্ডিনারি মোমেন্ট ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম আর স্পেশাল মোমেন্ট ফ্রেম। সো আরসি বিল্ডিংটা আমরা স্পেশাল মোমেন্ট ফ্রেম হিসেবে ডিজাইন করব। তো সেটার জন্য আমরা আর্থকুইক লোড যেটা আসবে সেটা আমি মডেলিং করার সময় বিএনবিসি 2022 অনুসারে আমি দেখাই দিব ইনশাল্লাহ। এবং উইন্ড লোডটা ঢাকার জন্য, উইন্ড লোড আমার হচ্ছে উইন্ড স্পিড লাগবে ঢাকার জন্য। এই বিল্ডিংটা কিন্তু ঢাকায় আর কি। আর এই দুটো ফ্যাক্টর ইউজ করবে হচ্ছে এই বিল্ডিংটা কোন জায়গায় অবস্থিত হবে। এটা কিন্তু যদি চিটাগাং এ বিল্ডিংটা হয় তাহলে সেখানে উইন্ড স্পিডটা ভিন্ন হবে, সিসমিক জোনটা ভিন্ন হবে, এবং সেখানে অনেক কিছু আর কি মাটির কন্ডিশনের উপরে কিন্তু আপনার আর্থকুইক লোডের ডিফারেন্ট করে আর কি। সো সয়েল টেস্ট রিপোর্ট থেকে আমার কিছু ভ্যালু নিতে হবে, কিছু জিনিস নিতে হবে। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, এটা মাথা ঠান্ডা রেখে আর কি বুঝতে হবে আপনাদেরকে। আর এরপরে যদি আমরা যাই বিল্ডিং এর মোমেন্ট ফ্রেমটা আর কি, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে ল্যাটারাল লোডটা কিন্তু আসবে হচ্ছে বিল্ডিং এর এই পাশ থেকে আর কি, মানে সোজাসুজি ধাক্কা ধাক্কি। আর গ্র্যাভিটি লোড, স্ট্যাটিক লোডটা কিন্তু মানে বিল্ডিং এর গ্র্যাভিটির দিকে, মাটির দিকে আসবে। সো এই দুটো কিন্তু ভিন্ন জিনিস।
এবং হচ্ছে এই দুইটা লোডের জন্য বিল্ডিং এর বিহেভিয়ারও ভিন্ন হয়, আরসি বিল্ডিং এর বিহেভিয়ারও ভিন্ন হয়। একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। হ্যাঁ, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। সো দুইটার জন্য আমাদের কিন্তু উইন্ড লোড আর আর্থকুয়েক লোড নিয়ে একটা প্রশ্ন ছিল। ওই চিটাগং এর বা অন্য জায়গার কথা যেটা বললো সেগুলো তো একদম ফিক্সড ভ্যালু আগে থেকে দেওয়াই আছে, সেগুলাই তো হুবহু বসাই দিব তাই না, নাকি আবার হ্যাঁ সেপারেট কোনো ক্যালকুলেশনের ব্যাপার আছে? আমাদের যেমন এই যে আমরা বলতাম যে তখন তো সেপারেট অনেকগুলো ভ্যালু দেখাইতো না, যে ফিক্সড এরিয়ার জন্য এই উইন্ড লোড বা এই আর্থকুয়েক লোড, হ্যাঁ ওটা বসা দিলেই হবে না? হ্যাঁ, ওখানে হচ্ছে একটা যে জোন আছে, জোন ফ্যাক্টর ইউজ করলেই হয়। আমাদের জোন ফ্যাক্টর ইউজ করা লাগবে, এবং হচ্ছে আমরা কোন ধরনের ডিটেইলিং ইউজ করবো, আর্থকুয়েক ডিটেইলিং আছে। হ্যাঁ, সো এটা আমি পরে আপনাদেরকে দেখাই দিব। সো ডিপেন্ড করবে আর কি, আমরা বিএনবিসি থেকে আর কি এখান থেকে আমাদের হচ্ছে ভ্যালু গুলো নিতে হবে। আর্থকুয়েক লোড এবং উইন্ড লোডের জন্য আমাদের এখান থেকে অনেকগুলো ভ্যালু আছে। সো আমি যদি এখানে যাই, এখানে সংক্ষেপে বলেই দিই আর কি। এখানে উইন্ড লোডটা ভ্যারি করে হচ্ছে এরিয়ার উপর ভিত্তি করে। এখানে উইন্ড লোডের হচ্ছে একটা টেবিল আছে। সো ঢাকার জন্য 65.7 মিটার পার সেকেন্ড উইন্ড স্পিড। সো এটা হচ্ছে আমাদের খুব ভাইটাল। আচ্ছা, টেবিলটা কই, টেবিলটা একটু পরে। আর এখানে হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এখানে কিন্তু আসলে ম্যানুয়ালি ডিজাইন করতে গেলে বিশাল বড় একটা ক্যালকুলেশন করা লাগে, মানে হিউজ একটা ক্যালকুলেশন। স্টিল বিল্ডিং এর জন্য পুরো মাথা খারাপ করার মতো একটা ক্যালকুলেশন লাগে, বাট আমাদের আল্লাহর রহমতে যে ইট্যাপসে এই জিনিসটা করতে হয় না। ইট্যাপসে আমাদের ভ্যালুটা বসাই দিব এবং হচ্ছে কি যে কিছু জিনিস আমরা ঠিক করে দিব, তাতে হচ্ছে যে অটোমেটিক্যালি আমাদের প্রোগ্রামটা ডিটারমাইন করে নেবে। Thank God. আর হচ্ছে এখানে উইন্ড স্পিডের এই টেবিলটা আছে, এখানে আছে ঢাকা বি সি ডি ডি ডি, এই যে ঢাকার জন্য 65.7 মিটার পার সেকেন্ড। এটা আমরা ইটাপস এর ভ্যালুটা কিন্তু বসাতে হবে আর কি। ওখানে মাইল পার আওয়ার থাকে। আবার এটা যদি চিটাগাঙে হয়, তা চিটাগাঙে হচ্ছে কিন্তু অনেক হাই উইন্ড প্রেশার। হ্যাঁ, কয়দিন আগে পায়রাতে একটা করলাম, এটা 80। হ্যাঁ, কারণ ওখানে তো ওপেন এরিয়া। আবার হচ্ছে যে এটা আবার Coastal ডিপেন্ড area। করে, হ্যাঁ কোস্টাল এরিয়া, কারণ আবার হচ্ছে বিল্ডিং এর এক্সপোজের উপর ডিপেন্ড করে যে বিল্ডিংটা খোলা জায়গায় কিনা, আশেপাশে বিল্ডিং আছে কিনা। সো আরো কিছু ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। সো সেগুলো আর কি, সেগুলো আমাদের মাথায় রেখে, এক্সপোজার কোয়ালিটি দেওয়া থাকে। হ্যাঁ এক্সপোজার আর কি, ওই বিল্ডিংটা খোলা মাঠের মধ্যে কিনা বা আশেপাশে বিল্ডিং দিয়ে সারাউন্ডেড কিনা বা পার্শিয়ালি সারাউন্ডেড কিনা। সো এই তিনটা কন্ডিশন মাথায় রেখে আমাদের হচ্ছে ডিজাইন করতে হবে। একটা জোন কোএফিসিয়েন্ট তো মোটামুটি আমরা সবাই জানি। সো এখানে আর কি এটা হচ্ছে ঢাকার মধ্যে হলে একটা জোন হবে, তারপর চিটাগাঙের মধ্যে হলে একটা জোন হবে, সিলেটে হলে আরো খারাপ জোন অবস্থা। যাই হোক, সো এগুলো আর কি আমাদেরকে মাথায় রেখে আচ্ছা, আর এক কি কাজ মিনিট। করতে হবে। হ্যালো। হ্যাঁ আচ্ছা, পায়রার যে বিষয়টা, পায়রাতে তো দেখলাম যে দুইটা ইয়ে আছে, একটা হলো উপরে যে ট্রাস ব্যবহার করেছে ওটা স্টিলের, আর নিচে দেখলাম যে অনেক কলাম, ওটা মনে হয় ইয়ার ছিল, আরসি ছিল না? আচ্ছা, আমি ডিজাইন শেয়ার করেছিলাম। ওই ডিজাইনের ক্ষেত্রে তাহলে উইন্ড লোডের ক্ষেত্রে কি করেছেন, যে ডায়াফ্রামের যে ব্যাপারটা আছে, রিজিড সেমি রিজিড, এটা তো দুই দিকে যাইতেছে, একটা হচ্ছে গিয়া ওই এক্স এবং ওয়াই স্টিলের জন্য। ওটা আসলে একটা বিশাল ক্যালকুলেশন আছে, এটা এক্সেল করে নিতে হয়। ওটা হচ্ছে স্ট্যাপটাতে ডিজাইনটা করতে হয় স্টিল স্ট্রাকচারের জন্য, যে উইন্ড লোডের জন্য এই এটা ঠিক কিনা। তারপর হচ্ছে এখানে না, আবার আমি বলতে চাচ্ছি যে ওই সেমি মানে স্টিল স্ট্রাকচার আর দুইটা তো একসাথে, তাহলে উইন্ড লোডের ব্যাপারটা কিভাবে নিছেন, উইন্ড সেমি লোডের রিজিড আর রিজিড? হ্যাঁ, ওখানে হচ্ছে আমাদের রিজিড হিসেবে নিতে হচ্ছে, বাট এখানে হচ্ছে যে ওখানে লোডটা কিন্তু আমার পাউন্ড পার ফিটে রাফটারের উপরে অ্যাসাইন করতে হয়। সো এটা ক্যালকুলেশনটা বিশাল বড় আর কি। আর এখানে হচ্ছে যে স্ট্যাট তো ওইভাবে আর কি জাস্ট ডিফাইন করা লাগে না, এখানে জাস্ট আপনার আচ্ছা কারো 10 মিনিট সময় আছে, যাও সমস্যা নাই। আচ্ছা, ওটা নিয়ে পরে আমরা কথা বলি, কারণ এটা আসলে কোর্সের বাইরে। স্টিল স্ট্রাকচারটা আসলে এখানে দেখাবো না, কারণ ওটা একটু অন্য জিনিস। বাট ওইখানে হচ্ছে যে ওটা পুরো ভিন্ন কন্ডিশন, ওখানে ক্যালকুলেশন একটা ম্যানুয়াল হয়। আচ্ছা ঠিক আছে, পরে আমরা পরের টপিকটা যাই, যেটা হচ্ছে বিল্ডিংটা ফ্রেমিং আর কি, স্ট্রাকচারাল মেম্বারটা। এখানে আপনারা জানেন যে আমাদের মেইন যে মেম্বার গুলো আছে, শেয়ার ওয়াল আছে, তারপর বিম আছে। বিম গুলো হচ্ছে মাটির সাথে হরিজন্টাল মেম্বার গুলো, আর ভার্টিক্যাল মেম্বার গুলো হচ্ছে কলাম। এই কলাম মেম্বার গুলা আমাদের হচ্ছে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন মেম্বার গুলা কোনটা। আর গ্রেড বিম একটা আছে, তো গ্রেড বিমটা কিন্তু মাটির নিচে, ফার্স্ট ফ্লোরের নিচে যেটা থাকবে গ্রেড বিম। সো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর সবার শেষে অবশ্য ফাউন্ডেশন থাকবে, যেটার কাজ থাকবে পুরো বিল্ডিং এর যে লোডটা আসে, সেই বিল্ডিং এর লোডটা স্ল্যাব থেকে প্রথমে আমার বিমে আসবে, বিম থেকে আমার প্রথমে কলামে আসবে, এবং কলাম থেকে গ্র্যাজুয়ালি সেটা ফাউন্ডেশন আসবে, এবং ফাউন্ডেশনের কাজ হবে এই লোডটাকে চারিদিকে ছড়ায় দেওয়া। তো এর পরের দিকে আমরা যদি দেখি, তো এখানে দেখা যাচ্ছে গ্র্যাভিটি লোডটা যদি আসে, তো এই গ্র্যাভিটি লোডটা প্রথমে স্ল্যাব থেকে আমার হচ্ছে বিমে যাবে, এবং বিম থেকে
তারপর হচ্ছে কলামে ডিসিপিয়েট করবে, এবং তারপরে কিন্তু হচ্ছে যে এখানে হচ্ছে যে সয়েলের যে কন্ডিশন তার উপর আমার ফাউন্ডেশনটা ডিজাইন করতে হবে, এবং তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে যে আহ পুরো বিল্ডিং এর মেকানিজমটা এইভাবেই কাজ করবে মোটামুটি। আর একটা বিষয় আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, স্ট্রং বিং আর উইক কলাম আর কি একটা কনসেপ্ট। তো আমরা কিন্তু রিসেন্টলি দেখতেছি যে ঢাকা শহরে অনেক জায়গায়, ঢাকার আশেপাশে মেইনলি, যে বিল্ডিং গুলো কলাপস করতেছে, এবং সেখানে মেইনলি দেখা যাচ্ছে ফাউন্ডেশনের সমস্যার জন্য, এবং হচ্ছে যে এই সমস্যাটা আমি সেদিন একটা খেয়াল করলাম সিরাজগঞ্জ না কোন জায়গায়, সেখানে কলামটা দেখছি অনেক ছোট, মানে কলামটা অনেক ছোট এবং বিমটা মোটামুটি বেশ ভালো লেভেলে বড়। তো দেখা যাচ্ছে বিল্ডিংটা হচ্ছে যে কলাপস করছে একদম, মানে কি বলবো, মানে একদম মানে পুরো বিল্ডিংটা শুয়ে পড়ছে এটা অবস্থা। হুম। তো সেখানে অবশ্যই ফাউন্ডেশনের না সমস্যা যে ছিল। আলভাবে শুয়ে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট বিল্ডিংটা শুয়ে পড়ছে আর কি। এখানে দেখা যাচ্ছে বিল্ডিংটা এত স্ট্রং হয়ে গেছে যে কোনো কিছু ফেল করে নাই। সাধারণত আরসি বিল্ডিং ফেল করলে দেখা যায় যে যেটা, যেখানে আপনি যদি কলামটা যদি উইক করেন, তাহলে দেখা যাবে যে বিল্ডিংটা যখন কলাপস করবে তখন স্যান্ডউইচের মতো, এখানে মানুষ যদি থাকে স্যান্ডউইচের মতো ভিতরে চাপা পড়বে। আর যদি আপনি বিল্ডিং এর কলামটা স্ট্রং করেন, বিমটা উইক করেন, তাহলে দেখা যাবে হচ্ছে বিল্ডিংটা এখানে কিন্তু কলামগুলো স্ট্রং, বিমগুলো উইক। তো সেখানে দেখা যাবে হচ্ছে বিল্ডিংটা হচ্ছে কলামগুলো ঠিক থাকবে, বিল্ডিংটা দাঁড়া থাকবে, কিন্তু বিম গুলো হচ্ছে যে ভেঙে পড়বে বা বিম গুলোতে ক্র্যাক দেখা দিবে, কিন্তু বিল্ডিংটা ভেঙে থাকবে, মানে স্ট্যান্ড স্টিল থাকবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু অনেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমি দেখি যে জিনিসটা করে না, এবং সেই জন্য যে বিশেষ করে ঢাকার বাইরে বা যেগুলো মিস্ত্রিরা করে, দেখা যায় যে ওরা মানে কি বলবো, কি আসলে কিসের ভিত্তিতে করে সেটাও আমি জানি না। তারপর দেখা যায় যে কিন্তু এখানে আমার লক্ষ্য থাকবে, যদি বিল্ডিংটা ফেল করে, মানে আলটিমেটলি বিল্ডিং আর কোনোভাবে টিকে রাখা সম্ভব না বা খুবই হেভি লোড, সেই ক্ষেত্রে আমার বিল্ডিংটা যেন দাঁড়া থাকবে, কলামগুলো দাঁড়া থাকবে, দরকার হলে বিম বা স্ল্যাব একটু ফেটে যাবে, একটু ক্র্যাক দেখা দিবে, দু একটা বিম গুলো ভেঙে পড়লো, সমস্যা নাই, সেটা আবার পরে মেরামত করা যাবে। কারণ বাট বিল্ডিংটা যদি ভেঙে পড়ে, বিল্ডিং এর কলাম যদি ভেঙে পড়ে, তাহলে কিন্তু আপনার কোনো আর রেহাই নেই, পুরো বিল্ডিংটাই শেষ। মানে হচ্ছে আপনার পুরো বিল্ডিংটা ধ্বংস করে আবার নতুন করে করতে হবে। বাট বিম যদি বা স্ল্যাব যদি সমস্যা হয়, সেটা আবার মডিফাই করা যাবে, বা আবার হচ্ছে যে যদি সম্ভব হয়, এটা কিন্তু অনেক পসিবিলিটি থাকে যে বিল্ডিংটা আবার নতুন করে ব্যবহার করার পসিবিলিটি থাকে। বাট এই জন্য আমাদের কলামের উপর ডিজাইনটা, আমরা যখন ডিজাইন করবো তখন আমি আপনাদের কিছু প্যারামিটার দেখাবো, আমরা বিল্ডিং এর স্ট্রেংথটা কলামে বেশি ধরি, বিমে কম ধরি, এবং সেখানে কিন্তু রিইনফোর্সমেন্ট প্লেসিংটারও একটা বিষয় আছে। আমরা ফ্লেক্সারে যে ফ্লেক্সারের ডিজাইন করব, সেখানে ফ্লেক্সারের অ্যাকশনটা কিভাবে আসে এবং সেই অনুযায়ী কিভাবে ডিজাইনটা করব, সেটা আমি মডেলিং করার মানে থার্ড বা ফোর্থ ক্লাসে আমি দেখাবো ইনশাল্লাহ। আর এখানে এরপরে একটা হচ্ছে আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যখন আরসি বিল্ডিং গুলো ডিজাইন করি, তখন আমরা তো ফ্যাক্টর ইউজ করি টু টাইপ, একটা হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, আর আরেকটা হচ্ছে মানে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন লোড ফ্যাক্টর। তো সেক্ষেত্রে আমি যতটুকু দেখছি যে কলামের ফ্যাক্টর গুলো আমরা মানে সক্ষমতাটা 65% থেকে 70 মানে 70% পর্যন্ত ধরে নিই, মানে স্পাইরাল এন্ড টাইট কলামের টাইট কলামের ক্ষেত্রে। জন্য। হ্যাঁ, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি এখানে যে কলামটাকে আমরা ম্যাটেরিয়ালিস্টিক ভাবে অনেকটা স্ট্রং করে দিচ্ছি বিমের তুলনায়। তো না ওটা এক্ষেত্রে থেকে হচ্ছে, আমরা যদি করতে চাই, যে বিষয়টা আপনি বলতেছেন যে স্ট্রং কলাম এন্ড উইক বিম, স্ট্রাকচারাল সেফটি বা বিভিন্ন কারণে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মানে কলামের এক্সিয়াল ক্যাপাসিটি বাড়াবো নাকি কলামের মোমেন্ট ক্যাপাসিটিও বাড়াবো? না এখানে হচ্ছে দুইটাই অ্যাকচুয়ালি আমার মেইন টার্গেট থাকবে। আমি যখন কলামটার সেকশন করব, কলামের সেকশনটা সাধারণত বিমের সেকশনের চেয়ে বড় হবে, মানে কলামের সাইজটা বিমের সাইজের চেয়ে বড় হবে। এখানে আমি স্ট্রং বিম উইক কলাম সেটা বলছি। আর হচ্ছে আমি স্ট্রেংথটা হচ্ছে এখানে যে কলামে হচ্ছে আমি স্টোন এগ্রিগেট বা 3000 পিএস এর কংক্রিট ইউজ করব, আর বিমে হচ্ছে আমি 2500 পিএস এর কংক্রিট ইউজ করবো, একটু রিডিউস কংক্রিট ইউজ করবো আর কি। সো কিন্তু বিম কলামের ওখানে যে সেফটি ফ্যাক্টর গুলা, সেখানে কিন্তু হচ্ছে যে ওটা কিন্তু মানে ইটিএফস এ হচ্ছে এখানে চেঞ্জ করা যায়, এটা ফিক্স থাকবে। আমি যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে যে এখানে হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্রেংথ আর ম্যাটেরিয়ালস এর হচ্ছে যে সাইজ, এটা আমি ডিটারমিন করব। এই দুটো জিনিস আমি আসলে চেঞ্জ করব আমি যখন ডিজাইন করব, সেটা আর কি মাথায় রাখার জন্য আর কি। আমি যখন আমরা যখন এসএমআরএফ ডিজাইন করি ভাইয়া, মানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যখন ডিজাইন করি, তখন সাধারণত তো বিম সেকশনের থেকে কলাম সেকশনটা আমাদের বড়ই হয়। এটা একটা বিষয়। তো এখানে কি হচ্ছে, মানে সেকশন ইনার্সিয়াটা কলাম বেশি দিতে পারতেছে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের আচ্ছা এর পরের সাইটটাতে যদি গেলে তাহলে বোঝা যাবে মোমেন্ট ফ্রেমের বিষয়টা, যে কিভাবে কাজটা করে আর মোমেন্ট ফ্রেম। সো আচ্ছা, এখানে আর আমাদের হচ্ছে 4 মিনিট এক্সট্রা টাইম আছে। So, আমি একটা কাজ করি, এই মিটিংটা আবার শেষ করে আবার নতুন করে মিটিংটা করি, নাহলে আবার শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি নতুন করে মিটিংটা আবার শেয়ার করছি।
আমাদের টাইমটা শেষ হয়ে গেছে, সো আপনি 2-4 মিনিটের ব্রেক হিসেবে ধরতে পারেন বা 5 মিনিট ব্রেক হিসেবে ধরতে পারেন। হ্যাঁ, আমি আবার গ্রুপে লিঙ্কটা শেয়ার করছি আর ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ 10-15 মিনিটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপাতত মিটিংটা শেষ করছি, আবার দিচ্ছি।